কোন শালারে সকাল সকাল ফোন দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিলি? দেখছিস তো কল রিসিভ করছি না, তারপরও বলদের মতো একের পর এক কল দিয়েই যাচ্ছিস। মানুষের একটু শান্তিতে ঘুমানোরও উপায় নেই নাকি? কি এমন জরুরি কাজ পড়েছে যে এভাবে ডিস্টার্ব করতেই হবে? আমি বলদ? আমাকে তোর বলদ মনে হয়? একবার সামনে আয়, তারপরে বুঝাবো বলদ কাকে বলে। এমন থাপ্পড় মারবো যে গাল দুটো টকটকে লাল হয়ে যাবে। একদম বেয়াদব হয়ে গেছিস দেখছি। কে রে তুই? আমাকে মারবি? তোকে এমন এক লাথি দিব যে সোজা বৃন্দাবন পৌঁছে যাবি। সকালে মানুষের ঘুম নষ্ট করে আবার বড় বড় কথা। কি বললি? তুই আমাকে লাথি দিবি? তোর এত বড় সাহস হলো কবে থেকে? আগে চোখ দুটো ভালো করে খুল, তারপর চোখের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখ আমি কে। তখন বুঝবি কার সঙ্গে কথা বলছিস। ঘুমে ঝাপসা হয়ে থাকা চোখ দুটো মেলে বিরক্ত মুখে ফোনের দিকে তাকালো আকাশ। এখনো তার চোখে ঘুমের ছাপ স্পষ্ট। বিরক্তি নিয়ে স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটার দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে তার চেহারার রং বদলে গেল। নামটা দেখা মাত্র সে প্রায় লাফিয়ে বিছানায় উঠে বসলো। কয়েক সেকেন্ড আগের সব সাহস যেন হাওয়া হয়ে গেল। নদী আপু, তুমি? সরি আপু, সত্যি সরি। আমি বুঝতেই পারিনি তুমি কল করেছো। এতক্ষণ না দেখে যা তা বলে ফেলেছি। আসলে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, তাই নাম্বার না দেখেই একটু ঝাড়ি মেরে ফেললাম। প্লিজ কিছু মনে করো না। ভুল হয়ে গেছে আমার। এখন সকাল, ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখেছিস? দুপুর 1টা বাজে। এটা তোর কাছে কোন দিক দিয়ে সকাল মনে হলো শুনি? মানুষ দুপুর পর্যন্ত ঘুমায় নাকি? ওই আর কি, একটু বেশি ঘুম হয়ে গেছে। যাকগে, এসব বাদ দাও। তুমি কেমন আছো সেটা বলো। আর এই অধমকে এত সকালে, মানে এত হঠাৎ করে মনে পড়লো কেন তোমার? কোনো বিশেষ কারণ আছে নাকি? আম্মু যেন কি একটা কথা তোকে বলবে বলে আমাকে ফোন দিতে বলেছে। নে কথা বল। কী রে নবাবজাদা, তোকে এতবার কল করছি কিন্তু তোর কোনো খোঁজই নেই। ফোন ধরিস না কেন? তোর সমস্যা কি বলতো? মানুষ কি এভাবে ফোন না দেয়? আর তুই একের পর এক কল কেটে রাখিস। আমি তো ভাবছিলাম কোথাও আবার কোনো ঝামেলায় পড়লি নাকি। খালা, তুমি ঠিক আছো তো? মানে আমার আবার কি হবে? আমি ঠিক আছি মানে কি? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? না মানে ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগলো তো। তুমি তো সাধারণত ফোন ধরেই আমাকে হতচ্ছাড়া, বিটকেল, মর্কট, অপদার্থ এসব স্নেহমাখা উপাধি দাও, কিন্তু আজ হঠাৎ করে নবাবজাদা বলে ডাকছো। আমার কান যেন বিশ্বাসই করতে পারছে না। তাই ভাবলাম তোমার শরীর টরীর কিছু হয়েছে নাকি? সব ঠিক আছে তো? ও, আমি বুঝি ভুল করে একবার নবাবজাদা বলে ফেলেছি, এজন্য এত কথা। তাই তো বলি, তুমি আমাকে এত সম্মান দিয়ে কথা বলবে, এটা তো প্রকৃতির নিয়মের বিরুদ্ধেই চলে যায়। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু তুমি আমাকে ভদ্রভাবে ডাকবে, এটা কল্পনাও করা কঠিন। ফালতু কথা বন্ধ কর। তুই এখনো ঘুমাচ্ছিস নাকি? আমি ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না সেটা জানার জন্য তো তুমি ফোন করনি। নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। বলো দেখি, কেন ফোন দিয়েছো? এই একদম বেয়াদবি করবি না, একটু সম্মান দিয়ে কথা বল। তুই জানিস তোর জন্মের আগে আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি, কত রাত তাহাজ্জুদ পড়ে কেঁদেছি যেন আল্লাহ আমাকে একটা সুস্থ সবল আর ভালো ভাগিনা দেন। আলহামদুলিল্লাহ। দেখছো খালা, আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে তিনি তা কবুল করেন। তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন বলেই আজ আমি পৃথিবীর বুকে এমন এক অনন্য সৃষ্টি হয়ে ঘুরে বেড়াচ্ছি। কবুল তো করেছেন, কিন্তু পুরোটা করেননি, অর্ধেকটা করেছেন মাত্র। মানে ব্যাপারটা একটু খুলে বলো তো। তোকে আল্লাহ সবল করে বানিয়েছেন এটা ঠিক, কিন্তু সুস্থ তো পুরোপুরি বানাননি। তোর মাথার মধ্যে একটু সমস্যা রেখেছেন। তাহলে তো সমস্যা তোমার দোয়াতেই ছিল। দোয়ার মধ্যে হয়তো কোনো বানান ভুল ছিল, তাই আল্লাহ অর্ধেক কবুল করেছেন। একদম উল্টাপাল্টা কথা বলবি না। শোন, তুই এখন একটু আমার বাসায় আয়। এখন না খালা, এখন পারবো না। ঢাকা থেকে গাজীপুর যাওয়া কি মুখের কথা? আমার কাজ আছে। তোর আবার কিসের এত জরুরি কাজ?
আচ্ছা বল শুনি, কি এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব তোর কাঁধে পড়েছে? একটু পরে জিহাদ আসবে, ওকে নিয়ে ধামরাই যাব। ধামরাই? সেখানে আবার কি কাজ তোর? খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেখানে নাকি একজন বিখ্যাত বাউল আছেন, এমন দোতারা বাজান যে শুনলে মানুষ মোহিত হয়ে যায়। আমি ঠিক করেছি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করব। তারপর একটা দোতারা কিনে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, গ্রামের পর গ্রাম ঘুরে গান গাইব, আর মানুষ যা দেবে তাই খেয়ে জীবন কাটিয়ে দেব। আকাশ, তোর এসব এলোমেলো আর আজগুবি কথা শোনার সময় আমার নেই। তুই তাড়াতাড়ি আয়, তোর খালু তোর সঙ্গে খুব জরুরি একটা কথা বলবেন। আর শোন, তোর যাওয়া আসা ভাড়া আমি দেব, তার উপর 1000 টাকা বকশিসও দেব। আয় বাবা, প্লিজ আয়। খালা, টাকা পয়সার লোভ কেন দেখাও বলো তো? তুমি তো জানো আমি কতটা নির্লোভ মানুষ। মানুষের সঙ্গে টাকা যায় না, সম্পদ যায় না, ব্যাংক ব্যালেন্সও যায় না, শুধু যায় তার কর্ম আর 2 হাতের আমল। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি আরও 1000 টাকা বাড়িয়ে দেব। কখন আসবো বলো? এইমাত্র না বললি তুই টাকা পয়সা লোভী না? আরে খালা, ওটা তো টাকা না, ওটা তো তোমার আশীর্বাদ। তবে একটা কথা সত্যি করে বলতে হবে, আশীর্বাদটা ঠিকঠাক মতো দিবা তো? সব দেব বাবা, সব দেব, শুধু তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আসছি, বাই। ফোন কেটে দিয়েই আকাশ দ্রুত আরেকটা নম্বরে কল দিল। হ্যালো জিহাদ, আমার বাসায় তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর জিহাদ এসে হাজির হলো। চাচি, আকাশ ভাই কি রেডি হয়েছে? আমি কি করে জানবো? তুই ওর ঘরে গিয়ে দেখ। জিহাদ ঘরে ঢুকতেই দেখলো আকাশ প্রস্তুতি নিচ্ছে। এই কাটাপ্পা, চল দেখি কফিতে চুমুক দিছিস নাকি? না ভাই, এখনো দেয়নি। শোন, আজকে কিন্তু ধামরাই যাওয়া হচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছিস? মা, একটু গাজীপুরে যাব। খালু হঠাৎ করে ডেকেছে, বলছে খুব জরুরি কথা আছে, কিন্তু বুঝলাম না আমাকে নিয়ে এত গুরুত্ব দেওয়ার কি আছে। ওকে, আমার কোনো সমস্যা নেই, তুমি যেখানে বলবে আমি সেখানে যাব, কারণ তোমার কথাই তো আমার কাছে আইন। তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? এটা আমি আজও বুঝলাম না। তোমাকে ভালো না দেশে কোথায় যাব ভাই, তুমি একটা আস্ত জিনিয়াস। শুনছো মা? অথচ তোমরা বলো আমার মাথায় সমস্যা। দেখো, শিক্ষিত সমাজ কিন্তু আমাকে জিনিয়াস বলছে। চাচি, জিনিয়াস মানুষদের মাথায় একটু এত সমস্যা থাকে, এটা কোনো সমস্যা না। এখন চলেন ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। দেখছো মা, এই জন্যই আমি জিহাদকে ভালোবাসি। ও আমার প্রতিভার মূল্য বোঝে। চল কাটাপ্পা, তোর কফির ভাগটা আমি খেয়ে ফেললাম, আজকে তোকে নিজের টাকায় চা খাওয়াবো। জিহাদ হেসে মাথা নেড়ে সম্মতি দিল। দুজনের খুনসুটি আর হাসি ঠাট্টায় পুরো ঘরের পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল। সবশেষে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আকাশ আর জিহাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। দুপুরের রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। আকাশ নিজের প্রিয় বাইকের চাবি ঘোরাতেই ইঞ্জিন গর্জে উঠল। জিহাদ পিছনের সিটে বসে পড়ল। দুজনের মুখে ছিল কৌতূহল। খালু এমন কি জরুরি কথা বলবেন যার জন্যে এতবার ফোন করে তাড়াহুড়ো করে গাজীপুর ডাকলেন? সেই প্রশ্নের উত্তর জানার আগ্রহ নিয়েই আকাশ বাইক স্টার্ট দিল। মুহূর্তের মধ্যেই বাইকটা রাস্তার ভিড়ের মধ্যে এগিয়ে গেল। সামনে অপেক্ষা করছে নতুন কোনো ঘটনা, নতুন কোনো রহস্য, আর সেই রহস্যের দিকে ছুটে চলল আকাশ ও জিহাদ। কি অবস্থা আপু, কেমন আছো? অনেক দিন পর দেখা হলো। তোমাকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মুখটাও কেমন যেন মলিন লাগছে। সব ঠিক আছে তো? ভালো না রে, একদমই ভালো না। নদীর কণ্ঠে এমন এক ধরনের ক্লান্তি আর মন খারাপের ছাপ ছিল যা শুনেই বোঝা যাচ্ছিল তার ভেতরে কিছু একটা চলছে। সাধারণত হাসি খুশি মেয়েটা আজ যেন অন্যরকম। কেন, কি হয়েছে আপু? তোমাকে তো খুব টেনশনে মনে হচ্ছে। বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি বলো, ঝগড়া হয়েছে? কিন্তু কেন, কি নিয়ে ঝগড়া হলো? কি নিয়ে? আবার বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমার বিয়ে দিতে চায়। ভাইয়া কাউকে কিছু না বলে আমেরিকায় গিয়ে বিয়ে করে ফেলেছে। এখন তাদের ধারণা আমিও হয়তো কোনোদিন কাউকে কিছু না বলে চুপচাপ বিয়ে করে ফেলবো, তাই তাড়াহুড়ো
শুরু করে দিয়েছে। নদী কথাগুলো বলার সময় বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। বোঝাই যাচ্ছিল বিষয়টা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। তাহলে তো তাদের ভাবনাটা একদম অস্বাভাবিক না, আসলে ব্যাপারটা খুবই স্বাভাবিক। মানে কি বলতে চাচ্ছিস? কারণ তোমার চেহারার মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা চোর চোর ভাব আছে। দেখলেই মনে হয় তুমি যে কোনো সময় কাউকে কিছু না বলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে পারো। কি? আমার চেহারার মধ্যে চোরের ভাব? তোর চোখে সমস্যা আছে। আমার চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়, আর তুই বলছিস চোরের ভাব? আফসোস, হীরার মূল্য চিনতে পারলি না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আপনি অনেক দামি হীরা, পৃথিবীতে আপনার মতো আর একটা নেই। তা লু কোথায়? লু মানে? আরে আপু, খালু। খালু কোথায়? তুমি বাবাকে লু বলছো কেন? কারণ তার মাথা সবসময় লোহার মতো শক্ত থাকে, তাই খালু থেকে সংক্ষেপে লু। নদী বিরক্ত হয়ে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, ভেতরে শুয়ে শুয়ে পেপার পড়ছে। যাও, গিয়ে বলো আমি আসছি। এরপর নদীর চোখ পড়ল জিহাদের দিকে। আচ্ছা জিহাদ, তুই কেমন আছিস? আমার গুরু ভালো আছে, তাই আমিও ভালো আছি। তোমাদের দুজনকে নিয়ে আর পারি না। আচ্ছা ভেতরে আসো, বসে কথা বলি। নদীর পেছন পেছন আকাশ আর জিহাদ বাড়ির ভেতরে ঢুকে গেল। বড় ড্রয়িং রুম সুন্দর করে সাজানো সোফাগুলোর একটায় গিয়ে দুজনে বসলো। আকাশ চারপাশে তাকিয়ে দেখছিল, আর জিহাদ শান্তভাবে বসেছিল। কিছুক্ষণ পর ভারী পদশব্দ শোনা গেল। নদীর বাবা হাতে পত্রিকা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। আকাশ তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ালো। খালু কেমন আছেন? বেয়াদবি করবে না, আগে সালাম তারপর প্রশ্ন। আকাশ সাথে সাথে নিজের ভুল বুঝতে পারলো। সরি খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। নদীর বাবার কথা মতো আকাশ আর জিহাদ স্কুলের ভদ্র ছাত্রদের মতো চুপচাপ বসে পড়ল। কয়েক সেকেন্ড পর নদীর বাবা গম্ভীর মুখে আবার বললেন, এখন জিজ্ঞেস করো আমি কেমন আছি। আকাশ একবার জিহাদের দিকে তাকালো, তারপর আবার খালুর দিকে তাকিয়ে বলল, কেমন আছেন খালু? ভালো নাই। কেন খালু? ভালো নাই বললাম তো। কিন্তু কারণটা কি? একটু আগে তোমাকে নিয়ে তোমার খালার সাথে ঝগড়া হলো। আমাকে নিয়ে? তোমাকে নিয়েই। আকাশ এবার সত্যিই অবাক হয়ে গেল। কিন্তু আমি কেন? আমি আবার কি করলাম? কারণ তোমার খালার ধারণা তুমি অসাধারণ মেধাবী, অজান্ত বিচক্ষণ এবং বিরল প্রতিভাবান একটি ছেলে। খালুর মুখে নিজের প্রশংসা শুনে আকাশের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। মনে হচ্ছিল সে যেন বহুদিন ধরে এই কথাগুলো শোনার অপেক্ষায় ছিল। লজ্জা পাওয়ার অভিনয় করতে করতে সে মাথা নিচু করলো। বলেন কি খালু? অথচ খালা তো সারাক্ষণ আমাকে বকাঝকা করে। আমি ভাবতাম উনি আমাকে সহ্যই করতে পারেন না। সেটা আদর থেকে করে, কিন্তু তোমার সম্পর্কে তার ধারণা খুবই উঁচু। কি ধরনের ধারণা? তিনি মনে করেন তোমার মধ্যে একটা অধ্যাত্মিক ক্ষমতা আছে। এবার আকাশের হাসি আরো বড় হয়ে গেল। মুখে বিনয়ের ভাব আনার চেষ্টা করলেও ভেতরের আনন্দ লুকাতে পারছিল না। এমন ভাবে বসেছিল যেন কোনো বড় সাধককে তার অলৌকিক ক্ষমতার কথা বলা হয়েছে। পাশে বসা জিহাদও মুচকি মুচকি হাসছিল। খালু তাহলে আপনার ধারণা কি? প্রশ্নটা শুনে নদীর বাবা কয়েক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর একদম নির্লিপ্ত, শান্ত এবং গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, আমার ধারণা তুমি একটা গুড ফর এভরিথিং টাইপের ফালতু ছেলে। এক মুহূর্ত আগেও সে আকাশ নিজের প্রশংসা শুনে আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। খালুর এই কথাই তার মুখের সমস্ত হাসি উধাও হয়ে গেল। পাশে বসা জিহাদ হঠাৎ কাশি দেওয়ার ভান করলো, কারণ সে হাসি চেপে রাখতে পারছিল না। আর আকাশ, সে শুধু অবাক হয়ে খালুর দিকে তাকিয়ে রইল, যেন তার সব স্বপ্ন, সব প্রশংসা আর সব আধ্যাত্মিক ক্ষমতা এক মুহূর্তে মাটিতে নেমে এসেছে। শোনো আকাশ, এই ধারণাটা শুধু আমার একার না, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদের বেশিরভাগই একই ধারণা। সবাই মোটামুটি একটা ব্যাপারে একমত। খালু কথাগুলো বলার সময় খুব শান্ত ছিলেন। তার কণ্ঠে রাগ ছিল না, কিন্তু সেই শান্ত গলাটাই যেন আকাশের জন্য আরো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। জি জি খালু জানি, কিন্তু আসলে ব্যাপারটা তা না। মানে
সবাই একটু ভুল বুঝে ফেলেছে। আমি আসলে ওই ধরনের ফালতু ছেলে না। মানুষ আমাকে শুধু শুধু অবমূল্যায়ন করে। আমার প্রতিভার সঠিক মূল্যায়ন কেউ করতে পারে না। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আকাশ কথাগুলো বলার সময় এমন একটা ভাব করলো যেন সে পৃথিবীর সবচেয়ে অবহেলিত প্রতিভা। তোমাকে কেউ অবমূল্যায়ন করে না, বরং মানুষ তোমাকে যতটুকু মূল্যায়ন করে বাস্তবে তুমি তার চেয়েও কম। তুমি আসলেই খুবই ফালতু টাইপের ছেলে। তা না হলে সারাক্ষণ মানুষকে কুবুদ্ধি দিয়ে বেড়াতে না। কুবুদ্ধি? আমি? খালু, আপনি কি বলছেন? আমি আবার কাকে কুবুদ্ধি দিলাম? আমার মতো নিরীহ, ভদ্র, শান্তশিষ্ট একটা ছেলে এই এলাকায় আর দ্বিতীয়টা আছে? এই যে আবার শুরু করছো, কাকে কুবুদ্ধি দাও না? এই যে তোমার চাচাতো ভাই জিহাদ সারাক্ষণ তোমার সাথে ঘুরে বেড়ায়। ছেলেটা কত ভালো ছিল, কি সুন্দর পড়াশোনা করতো, কি চমৎকার রেজাল্ট ছিল। সবাই ওকে নিয়ে কত আশা করতো। খালু এবার জিহাদের দিকে তাকালেন। কিন্তু এখন ওর অবস্থা দেখো। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, কাজকর্ম নিয়ে কোনো চিন্তা নেই, সারাক্ষণ তোমার সাথে ঘুরে বেড়ায়। সরি, তুমি ওর মাথায় এমন সব উদ্ভট চিন্তা ঢুকিয়েছো যে ছেলেটা এখন তোমাকেই গুরু মানে। খালুর কথা শুনে আকাশ ধীরে ধীরে জিহাদের দিকে তাকালো। জিহাদও একই সময়ে আকাশের দিকে তাকালো। দুজনের চোকাচুকি হতেই কয়েক সেকেন্ডের জন্য অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। আকাশ বুঝতে পারছিল না তার এখন কি বলা উচিত, প্রতিবাদ করবে নাকি চুপ করে থাকবে। সকালে ঘুম থেকে ডেকে এনে এভাবে প্রকাশ্যে চরিত্র বিশ্লেষণ করা হবে সেটা সে কল্পনাও করেনি। মনের ভেতর সে বিড়বিড় করে বলতে লাগলো, শালা, সকাল সকাল এত জরুরি জরুরি বলে গাজীপুর ডাকলো। আমি ভাবলাম কোনো গুরুতর সমস্যা হয়েছে। এখন দেখি আমাকে ডেকে এনে সম্মাননা অনুষ্ঠান না করে অপমাননা অনুষ্ঠান করছে। অন্যদিকে জিহাদ মাথা নিচু করে বসে আছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে হাসি চেপে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছে। সত্যি বলছি আকাশ, তুমি যদি আমার নিজের ছেলে হতে তাহলে আমি কি করতাম জানো? কি করতেন খালু? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতাম। এই কথাটা শুনে আকাশের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে একবার খালুর দিকে তাকালো, তারপর জিহাদের দিকে তাকালো, তারপর আবার খালুর দিকে। মনে হচ্ছিল সে হিসাব করার চেষ্টা করছে এই কথাটা কি সত্যি বলা হলো নাকি মজা করে বলা হলো। কিন্তু খালুর মুখের ভাব দেখে বোঝা গেল তিনি একদমই মজা করছেন না। খালু, আপনি আমাকে এত ভালোবাসেন সেটা আগে বুঝতে পারিনি। আপনার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে আসতেছে। নাটক করো না। নাটক না খালু, সত্যি বলছি। আমার মতো একটা এত বড় প্রতিভাকে মানুষ কত ভুল বোঝে। এই যে আবার শুরু করছো। নদী পাশেই বসেছিল। সে এতক্ষণ ধরে কোনো মতে নিজের হাসি আটকে ছিল, কিন্তু এবার আর পারল না। মুখে হাত চেপে হাসতে লাগলো। আর জিহাদ তো অনেক আগেই হেরে গেছে। সে মাথা নিচু করে বসে আছে, কারণ মাথা তুললেই হাসি বের হয়ে যাবে। কিছুক্ষণ পরে খালু নিজের গলা পরিষ্কার করলেন, তারপর মূল প্রসঙ্গে ফিরে এলেন। যাই হোক, তোমাকে এসব কথা বলার জন্য ডাকি নাই। তোমাকে যে কারণে ডেকেছি সেটা এখন বলি। খালুর গলার স্বর বদলে গেল। তিনি এবার একটু গম্ভীর হলেন। আকাশও নিজের বসার ভঙ্গি ঠিক করে নিল। মনে হলো অবশেষে আসল কথায় আসা হচ্ছে। এই যে আমাদের নদী, ওর জন্য কয়েকটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেগুলো মোটামুটি ভালো, পরিবারও ভালো। আমরা চাই এদের মধ্যে থেকে কারোর সাথে নদীর বিয়েটা হয়ে যাক। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত খালু, অতি উত্তম সিদ্ধান্ত। পরিবারের বড়রা যখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় সেটা সাধারণত ভালোই হয়। সমস্যা হলো নদী এই মুহূর্তে বিয়ে করতে রাজি হচ্ছে না। খালুর কথা শুনে আকাশ একবার নদীর দিকে তাকালো। নদী মুখ গোমরা করে বসে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে বিষয়টা নিয়ে সে এখনো বিরক্ত। আর তোমার খালার ধারণা হলো তুমি যে কোনো মানুষের সাথে কথা বলে তাকে সম্মত করতে পারো। কথাটা শুনে আকাশের মুখে ধীরে ধীরে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। সে বুক সোজা করলো,
তারপর খুব ভাব নিয়ে নিজের মাথার সামনের চুলগুলো হাত দিয়ে পিছনের দিকে সরিয়ে নিল। মনে হচ্ছিল এইমাত্র কেউ তার অসাধারণ ব্যক্তিত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। মুখে বিনয়ের ভাব রাখার চেষ্টা করলেও চোখে মুখে আনন্দ স্পষ্ট। না না খালু, এগুলো আসলে মানুষের ভালোবাসা। আমি তো সাধারণ একজন মানুষ মাত্র। তবে আল্লাহ যদি কাউকে একটু বেশি বুদ্ধি দিয়ে থাকেন, সেটা তো আর আমার দোষ না। নদী চোখ উল্টালো। জিহাদ গর্বের সাথে মাথা নাড়ল। মনে হলো সে নিজের গুরুর প্রশংসা শুনে খুশি, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকলো না, কারণ খালু আবার কথা বললেন। যদিও আমি এসব একটুও বিশ্বাস করি না। মুহূর্তের মধ্যেই আকাশের মুখের হাসি অর্ধেক কমে গেল। তোমার খালার জোরাজুরির কারণেই তোমাকে এই দায়িত্বটা দিতে চাই। এবার আকাশ পুরোপুরি সোজা হয়ে বসলো। তার কৌতূহল বেড়ে গেল। তুমি নদীর সাথে কথা বলবে, জি তুমি ওকে বোঝাবে, জি। তুমি ওকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করবে। কথাটা শুনে আকাশের মুখের শেষ হাসি টুকুও উধাও হয়ে গেল। কয়েক সেকেন্ড সে চুপচাপ বসে রইল। তারপর ধীরে ধীরে নদীর দিকে তাকালো। নদীও একই সময়ে তার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। একজনের চোখে বিরক্তি, আর একজনের চোখে আতঙ্ক। কারণ আকাশ খুব ভালো করেই জানে পৃথিবীর অনেক কঠিন কাজ হয়তো করা সম্ভব, কিন্তু নদীকে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুতে রাজি করানো সেটা প্রায় অসম্ভব। খালুর কথা শেষ হওয়ার পর ড্রয়িং রুমের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। আকাশ বসে বসে চিন্তা করছিল। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন জীবনের সবচেয়ে কঠিন দায়িত্ব পেয়ে গেছে। অন্যদিকে জিহাদও বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার ভান করছিল। হঠাৎ আকাশ সোফা থেকে উঠে দাঁড়াতে গেল। মনে হচ্ছিল সে আর এক মুহূর্ত এখানে বসে থাকতে চায় না। কিন্তু ঠিক তখনই জিহাদ দ্রুত তার হাত টেনে ধরল। তারপর তাকে নিচের কাছে নিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলার জন্য এগিয়ে গেল। কিন্তু তারা কিছু বলার আগেই নদীর বাবা গম্ভীর গলায় বলে উঠলেন, গুনগুন করে গোপন মিটিং করার দরকার নাই। আমি জানি তোমাদের দুজনের স্বভাব। তুমি তো আবার টাকা পয়সা ছাড়া কোনো কাজই করো না। এখন সোজা কথা বলো, এই কাজটা করার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? খালুর কথা শুনে আকাশ একটু অপ্রস্তুত হয়ে গেল। মুখে ভদ্রতার ভাব আনার চেষ্টা করলেও চোখে মুখে ধরা পড়ে গেল সে টাকার প্রসঙ্গ শুনে তার আগ্রহ হঠাৎ বেড়ে গেছে। সে গলা খাকারি দিল। না মানে ওই যে, আসলে ব্যাপারটা টাকা পয়সার না, কিন্তু আপনি তো জানেন তেলের দাম অনেক বেড়ে গেছে। গাড়ি ঘোড়া চালাতে খরচ লাগে, যাতায়াত খরচ আছে, তারপর মানসিক পরিশ্রম তো আছেই। আকাশ আরো কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার আগে জিহাদ নিজের দায়িত্ব কাঁধে তুলে নিল। সে এমন ভাব করলো যেন কোনো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসিয়াল প্রতিনিধি সে নিজেই। খালু, আমি বলছি 5,000 টাকা দিলেই হবে। নর্মালি আমরা এমন কাজের জন্য আরও বেশি নিই, কিন্তু আপনি তো নিজের মানুষ, তাই আপনার জন্য 50% ডিসকাউন্ট। না হলে কমপক্ষে 10,000 টাকা লাগতো। জিহাদের কথা শুনে ড্রয়িং রুমের সবাই কয়েক সেকেন্ড চুপ করে রইল। আর আকাশ সে নিজেও বুঝতে পারছে না জিহাদ তার উপকার করছে নাকি সর্বনাশ করছে। অন্যদিকে নদীর বাবা ধীরে ধীরে নিজের চোখ থেকে চশমাটা খুললেন। তারপর খুব ধীর গতিতে জিহাদের দিকে তাকালেন। সেই দৃষ্টি দেখে সাধারণ মানুষ হলে হয়তো ঘামতে শুরু করত। তুমি কি ওর ম্যানেজারের চাকরি নিয়েছো? জি খালু, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, চেষ্টা করছি দায়িত্বটা সঠিকভাবে পালন করে। নদীর বাবা কিছুক্ষণ জিহাদের দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল তিনি বুঝতে পারছেন না হাসবেন নাকি রাগ করবেন। শেষ পর্যন্ত তিনি একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা যাও, তোমরা কাজ করো। নদীর ঘরে ড্রয়িং রুমের থেকে বের হয়ে আকাশ আর জিহাদ সোজা নদীর ঘরের দিকে গেল। ভেতরে ঢুকতেই দেখা গেল নদী আর তার ছোট বোন বিনা মেঝেতে বসে লুডো খেলছে। রঙিন গুটিগুলো ছড়িয়ে আছে। দুজনেই খেলায় বেশ মনোযোগী। আকাশ সামনে গিয়ে বসে পড়ল। কি নদী আপু, লুডো খেলছো নাকি? আকাশ, আগে থেকেই বলে রাখছি, আমাকে কোনো উল্টো পাল্টা যুক্তি দিবি না। আমি এখন বিয়ে করব না। আমি তোকে বিয়ে করতে বলবো, এই কথা তোকে কে বললো? তুই যাই বলিস, আমি এখন বিয়ে করব না। আমাকে কে বললো আমি নিজেই শুনেছি। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোর আর বাবার সব কথা শুনেছি। আকাশ সঙ্গে সঙ্গে জিহাদের দিকে তাকালো। তারপর নাটকীয় ভঙ্গিতে মাথা নাড়ল। দেখছিস জিহাদ, আমি কি সাথে সাথে বলিনি নদী আপুর চেহারার মধ্যে একটা চোর চোর ভাব আছে?
বেকার মানুষের আড়ালে দাঁড়িয়ে সব কথা শোনে। আকাশ, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। যেহেতু সব শুনেই ফেলেছিস তাহলে পুরোটা শোন। খালু বলেছে আমি যদি তোকে বিয়েতে রাজি করাতে পারি তাহলে আমাকে 5,000 টাকা দিবে। এখন তুই রাজি হয়ে যা, আমি টাকাটা পাই। মানে তোকে মাত্র 5,000 টাকা পাইয়ে দেওয়ার জন্য আমাকে এখন বিয়ে করতে হবে? আরে না, তোমাকে বিয়ে করতে হবে এই কথা আমি বলেছি? তুমি শুধু বিয়েতে রাজি হবে, ব্যাস এইটুকুই। মানে কি, বিয়েতে রাজি হলেই হবে, বিয়ে করতে হবে না? তোর মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে, বরং আশেপাশের সবার মাথার চেয়ে ভালো কাজ করে। শোনো, আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দেব। শুনি, কি টেকনিক? আগে এদিকে আসো, কাছে আসো। এই বলে আকাশ হঠাৎ নদীর হাত ধরে তাকে একটু পাশে নিয়ে গেল। তারপর পিছনে দাঁড়ানো জিহাদ আর বিনার দিকে তাকিয়ে বলল, এই তোমরা দুইজন কান বন্ধ করো, একদম কান বন্ধ। এটা গোপন রাষ্ট্রীয় বৈঠক। জি গুরু। জিহাদ সঙ্গে সঙ্গে দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দাঁড়িয়ে গেল। বিনা হাসতে হাসতে একই কাজ করলো। তারপর আকাশ নদীর কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে তার পরিকল্পনা বলতে শুরু করলো। কয়েক সেকেন্ড, তারপর আরো কয়েক সেকেন্ড। নদীর মুখের বিরক্তি ধীরে ধীরে মিলিয়ে গেল, তার জায়গায় বিস্ময় চলে এলো। তারপর সেই বিস্ময় বদলে গেল আনন্দে। ও মাই গড আকাশ, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? নদীর চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে, সে যেন সত্যিই মুগ্ধ হয়ে গেছে। তুই আসলে একটা জিনিয়াস। এভাবে প্রশংসা কইরো না, আমার খুব লজ্জা লাগে। কথাটা বলেই আকাশ একটা বিশাল হাসি দিল। সেই হাসি দেখে নদী কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর মুখ বাঁকিয়ে বলল, মানুষ এত বিশ্রীভাবে হাসতে পারে? আজব, এক একজন এক এক কথা বলে। সেদিন বিনা বলল আমার হাসি নাকি কিউট, আর তুই বলছিস বিশ্রী। আমি বিশ্বাস করব কাকে? আকাশ সঙ্গে সঙ্গে বিনার দিকে তাকালো। নদীও ঘুরে বিনার দিকে তাকালো। বিনা, সত্যি করে বল, আকাশের হাসি কিউট? বিনা প্রথমে দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বলল, তারপর নদীর রাগী চোখ দেখে আবার দ্রুত মাথা নেড়ে না বলল। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বেশি পেকে গেছিস তাই না? তুমি ওর উপর রাগ করছো কেন? ও তো খারাপ কিছু বলে নাই। আমি কেন রাগ করেছি সেটা জানার দরকার নেই তোর। আচ্ছা ঠিক আছে, আমার জানার দরকারও নাই। আপনি এখন দয়া করে যান, বাবা মার সাথে কথা বলেন, গিয়ে বলেন আপনি বিয়েতে রাজি। তারপর তুমি তোমার কাজ করো আর আমি তোমার লুডো খেলি। ভাইয়া খবরদার, চুরি করবা না কিন্তু। লুডো খেলার আসল মজাই তো চুরি করা। চুরি না করলে আবার খেলার মজা কোথায়? এখন যাও তোমরা ড্রয়িং রুমে। আকাশের কথা শুনে নদী ঘর থেকে বেরিয়ে গেল, আর আকাশ লুডোর বোর্ডের দিকে তাকিয়ে এমন ভাবে বসলো যেন সে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। এদিকে ড্রয়িং রুমে বসে নদীর বাবা অপেক্ষা করছেন, তার মুখে সন্দেহের ছাপ স্পষ্ট। দেখি তোমার ভাইফোর কত বাহাদুরি, দেখি কত ক্ষমতা আছে ওর। খালু কথাটা শেষও করতে পারেননি, ঠিক তখনই সেখানে নদী এসে উপস্থিত হলো। সবার চোখ তার দিকে চলে গেল। বাবা শোনো, আমি তোমার কথা মতো বিয়েটা করব, তবে একটা শর্ত আছে। ছেলে কেমন হবে সেটা আমি পছন্দ করব। আমি যেমন ছেলে চাইবো ঠিক তেমন ছেলের সাথেই আমাকে বিয়ে দিতে হবে। নদীর মুখে থেকে কথাগুলো বের হতেই পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। খালু অবিশ্বাসের চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। নদীর মুখ থেকে বিয়েতে রাজি হওয়ার কথাটা বের হওয়ার পর পুরো ঘরটায় যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলতে পারল না। নদীর বাবা বড় বড় চোখ করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চেহারার অবস্থা এমন যেন তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। বারবার মনে হচ্ছে তিনি হয়তো ভুল শুনেছেন। গতকাল রাতের কথা মনে পড়তেই তার মাথা আরো ঘুরে গেল। সেই রাতেও তো নদী বিয়ের কথা শুনেই রেগে আগুন হয়ে গিয়েছিল। কত তর্ক, কত ঝগড়া, কত অভিমান। একসময় তো এমন অবস্থা হয়েছিল যে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল সে।
বিয়ে করবে না, কিছুতেই করবে না, এই এক কথাই অটল ছিল। আর আজ মাত্র কয়েক মিনিট আকাশের সাথে কথা বলেই সে বিয়েতে রাজি হয়ে গেল। অন্যদিকে নদীর মা খুশিতে যেন আত্মহারা হয়ে গেলেন। এতদিনের চিন্তা, এতদিনের টেনশন, এতদিনের দুশ্চিন্তা সবকিছু যেন এক মুহূর্তে উধাও হয়ে গেছে। মুখ ভর্তি হাসি নিয়ে তিনি দ্রুত নদীর কাছে এগিয়ে এলেন। কোনো সমস্যা নেই মা, একদম কোনো সমস্যা নেই। তুই শুধু বল তোর কেমন ছেলে পছন্দ। তোর যদি কোনো শর্ত থাকে সেটাও বল। আমরা তোকে জোর করে কোথাও বিয়ে দেব না। তুই যেমন ছেলে চাইবি আমরা সেরকম ছেলেই খুঁজে বের করার চেষ্টা করব। আগে তুই রাজি হয়েছিস, এটাই আমাদের জন্য অনেক বড় সুখবর। সেটা আমি পরে মাকে জানাবো, এখনই সব বলার দরকার নেই। বলেই নদী ওর রুমে চলে গেল। দেখছো আমি কি বলেছিলাম না, আমার বোনের ছেলে একটা জিনিয়াস। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। কাল রাতেও যে মেয়ে বিয়ে করবে না বলে যুদ্ধ শুরু করে দিয়েছিল, সে মেয়ের আগে অভিমানে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল, সেই মেয়ে আজ মাত্র 5 মিনিট আকাশের সাথে কথা বলে বিয়েতে রাজি হয়ে গেল। এটা কি কোনো সাধারণ ব্যাপার? একদম ম্যাজিশিয়ানের মতো কাজ করেছে। আমি তো আগে জানতাম আমার ভাগনার মধ্যে বিশেষ কিছু আছে। শুধু শুধু সারাক্ষণ ছেলেটার নামে কুটনামি করো। খালার গলায় তখন গর্ব উপচে পড়ছে। মনে হচ্ছিল আকাশ আজ কোনো আন্তর্জাতিক পুরস্কার জিতে এসেছে। আর আকাশও সুযোগটা হাতছাড়া করলো না। মুখটা একটু ফুলিয়ে এমনভাবে বসে রইল যেন পুরো ঘটনার নায়ক সেই। কিন্তু নদীর বাবা এখনো হতবাক। তার মাথায় কিছুতেই ঢুকছে না এই ছেলেটা এমন কি বলল, যা তিনি তার মা এমনকি পুরো পরিবার মিলে বলতে পারেনি। বাবাকে তো বলে আসলাম, এখন যা তুই গিয়ে তোর মজুরি নিয়ে নে। ভেরি গুড। কাজ যখন সফলভাবে সম্পন্ন হয়ে গেছে তখন আর এখানে বসে থেকে লাভ কি? আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি। এখন মজুরি গ্রহণ করে বিদায় নেওয়ার সময় এসেছে। তবে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? প্রেম করো নাকি? মানে কোনো পছন্দের ছেলে আছে? থাকলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আমি খুবই পেশাদার মানুষ, ক্লায়েন্টের গোপন তথ্য কখনো ফাঁস করি না। যদি কারো প্রতি মন থেকে ভালো লাগা থাকে তাহলে আমাকে বলো। আমি খালুর সাথে কথা বলে একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারি। এর জন্য তোকে কত টাকা দিতে হবে? বেশি না, 10,000 টাকা হলেই চলবে। এই জন্যই তোর সাথে ব্যবসা করা যায় না। শুরুতেই কাস্টমার ভয় পাইয়ে দিস। ফ্যামিলির জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, 50% ছাড়। আত্মীয় স্বজনদের জন্য আমরা সবসময় বিশেষ সুবিধা দিয়ে থাকি। ও মাই গড আকাশ, তুই তো দেখছি সত্যি সত্যি ব্যবসা শুরু করে দিয়েছিস। বেকার মানুষ, একটা কিছু তো করতে হবে। সারাদিন ঘরে বসে থাকলে তো চলবে না। তা না হলে আবার গুন্ডা নিয়ে রাস্তায় নামতে হবে। এদিক সেদিক ঘুরে ঘুরে টাকা তুলতে হয়। তুই যদি আমার পছন্দের মানুষের সাথে আমাকে বিয়ে করিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিতে পারিস, তাহলে আমি তোকে শুধু 5,000 টাকা না, প্রতি মাসে 5,000 টাকা করে দেব। ও, তার মানে পছন্দের মানুষ আছেই। এই তো হচ্ছে আসল খবর। এতক্ষণে আসল জায়গায় পৌঁছেছি আমরা। বলো, ছেলেটা কে? কোথায় থাকে? কি করে? নাম কি? আকাশের প্রশ্ন শুনে নদীর চেহারায় হঠাৎ পরিবর্তন চলে এলো। একটু আগেও যে মেয়েটা স্বাভাবিক ছিল, এখন সে চোখ নিচু করে ফেলেছে। গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে। নিজের ওড়নার কোণা নিয়ে খেলতে খেলতে সে নিচু গলায় বলল, পরে বলবো। আরে নদী আপু দেখি লজ্জা পাচ্ছে। ব্যাপার তো অনেক গভীর মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে বলো। তবে আমি কিন্তু বিষয়টা ভুলে যাচ্ছি না। এরপর আকাশ উঠে দাঁড়িয়ে জামাটা ঠিক করতে করতে বলল, আচ্ছা, খালুকে বলে দিও আমার 5,000 টাকা যেন মোবাইলে পাঠিয়ে দেয়। কাজ শেষ, টাকা বাকি। আমি তাহলে আজকে উঠি। না খেয়ে কোথায় যাচ্ছিস? যাব, একটা কাজ আছে। যেখানে খুশি যা, কিন্তু না খেয়ে কোথাও যেতে পারবি না। তুমি সারাক্ষণ আমার উপর এরকম খবরদারি করো কেন বলো তো? আমি কি এখনো স্কুলের বাচ্চা নাকি? কথা কম বল। টেবিলে খাবার দেওয়া হচ্ছে, চুপচাপ খেয়ে তারপর যেও। ভাই, খেতে তো আমারও কোনো আপত্তি নেই, বরং আমি তো অনেকক্ষণ ধরে এই কথার অপেক্ষা ছিলাম। চলেন খাই। তুই তো আছিসই খাওয়ার চিন্তায়। এই বিনা আয়, তুইও আমাদের সাথে খেয়ে নিবি। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসলো।
খালা একে একে খাবার পরিবেশন করতে লাগলেন। সুন্দর গরম ভাত, তরকারি আর মাছের বড় বড় পিস সাজানো হলো। কিন্তু মাছের প্লেটটা আকাশের সামনে আসতেই সে এমন মুখ করলো যেন তার সামনে কোনো ভয়ঙ্কর বিপদ এনে রাখা হয়েছে। আরে আরে দাঁড়াও খালা, তুমি তো জানো আমি মাছ খেতে পারি না। খালা, তুমি তো জানো আমি মাছ খেতে পারি না। মাছের কাঁটা বাঁচতে গেলে আমার জীবন শেষ হয়ে যায়। এত ঝুঁকিপূর্ণ খাবার আমার সামনে কেন আনছো, তাও আবার মাথার পিস? আজকে তো মাংস রান্না করি নাই রে, তাহলে কি দিয়ে খাবি? কোনো অসুবিধা নেই, তুমি 2টা ডিম ভেঙে দাও, ডিম থাকলে আমার হয়ে যাবে। খালার কথা শেষ হতেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে বললেন, তুই আমাকে 5 মিনিট সময় দে, 5 মিনিটের মধ্যে ডিম ভেজে নিয়ে আসছি। তারপর আর কোনো অভিযোগ শুনতে চাই না। কথাটা বলে খালা রান্নাঘরের দিকে চলে গেলেন। সবাই আবার নিজেদের মতো খাওয়ায় মন দিল। এমন সময় হঠাৎ নদী আকাশের প্লেটের দিকে হাত বাড়িয়ে মাছের বড় মাথাটা তুলে নিজের প্লেটে নিয়ে নিল। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটলো যে আকাশ কয়েক সেকেন্ড বোঝারই চেষ্টা করলো আসলে কি হলো। তারপর অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে বলল, আরে তুমি এটা কি করলে? আমার খাবারে হাত দিলে কেন? কারণটা কি শুনি? ঢং করবি না, এমন ভাব করছিস যেন এই প্রথম ঘটনা ঘটলো। চুপচাপ খা। ঠিক আছে ঠিক আছে, বেঁচে দাও তাহলে। নদী আকাশের দিকে তাকিয়ে মুচকি করে হাসলো। তারপর খুব যত্ন করে মাছের মাথাটা বাছতে শুরু করলো। ধীরে ধীরে কাঁটাগুলো আলাদা করছে, ভালো ভালো অংশগুলো তুলে আকাশের প্লেটে দিচ্ছে। আর আকাশ, সে একদম শান্ত ছেলের মতো বসে আছে। যে ছেলে কয়েক মিনিট আগেও মাছের নাম শুনে পালানোর উপক্রম করেছিল, সেই ছেলেই এখন তৃপ্তি নিয়ে মাছ খাচ্ছে। জিহাদ পুরো দৃশ্যটা দেখে মনে মনে হাসছিল। তার কাছে ব্যাপারটা খুবই রহস্যময় লাগছে। যে নদী আপু সারাক্ষণ আকাশের সাথে ঝগড়া করে, সেই নদী আপুই আবার এত যত্ন করে মাছ বেছে খাওয়াচ্ছে। আচ্ছা আপু, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বল, কি কথা? তুমি কি আকাশ ভাইকে ভালোবাসো? বিনার মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে পুরো টেবিল যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আকাশের হাত মাঝ আকাশে থেমে গেল। জিহাদ পানি খেতে গিয়ে কাঁদতে শুরু করলো। আর নদীর মুখের অবস্থা দেখার মতো। পাগলামি কম করিস আর শোন, আকাশের হাসি সুন্দর না পচা, এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? নদীর রাগী উত্তর শুনে বিনা হঠাৎ শব্দ করে হেসে উঠল। হাসছিস কেন? বেশি পেকে গেছিস তাই না? ওম্মা, আমার মুখ দিয়ে আমি হাসতেও পারবো না? খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আকাশ আর জিহাদ বাসায় ফিরে এলো। কিন্তু এদিকে নদীদের বাসায় তখনও সেই বিষয় নিয়ে আলোচনা চলছিল। নদীর বাবা সোফায় বসে গম্ভীর মুখে চিন্তা করছেন। যতই ভাবছেন ততই তার মাথা গরম হয়ে যাচ্ছে। অবশেষে তিনি বিরক্ত হয়ে বলে উঠলেন, একটা ফালতু ছেলে, অথচ তুমি কি বললে তোমার বোনের ছেলে নাকি ম্যাজিশিয়ান? দেখলে না কি সুন্দর করে সবকিছু ম্যানেজ করেছে? ম্যাজিশিয়ান তো বটেই, তবে ব্ল্যাক ম্যাজিশিয়ান। দেখলে না কেমন করে আমার মেয়ের মাথায় একটা কুবুদ্ধি ঢুকিয়ে দিল? হ্যাঁ, সব দোষ আমার বোনের ছেলের। আর তোমার মেয়ে তো একেবারে কচি খুকি, সে নিজের মাথায় কিছুই ভাবতে পারে না। আকাশের সব কথা শুনতে চায় কেন, সেটার উত্তর দাও আগে। আমি তোমার সাথে এ বিষয় নিয়ে ঝগড়া করতে চাই না। তোমার বোনের ছেলেকে বলো এক্ষুনি এসে আমার সাথে দেখা করতে। কি বলছো তুমি? এত রাতে সে কিভাবে আসবে? তাহলে কাল সকালে বলো। আর এক কাজ করো, তোমার বোনের ছেলেকে বলো যে টাকা দেওয়ার কথা বলেছিলাম সেই টাকা দিতে চাই। টাকার কথা শুনলে তোমার বোনের ছেলে কিভাবে উড়ে উড়ে আসে সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, তোমার কথাবার্তা শুনলে শরীর জ্বলে যায়। এমনভাবে বলছো যেন ওরা একেবারে ফকির। সত্যি কথা শুনলে তো গাছ জ্বলবেই। পরদিন সকালে আকাশ আর জিহাদ একটা দোকানে বসে চা খাচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর দোকানদার বিল চাইলে আকাশ জিহাদের দিকে তাকিয়ে বলল, দোকানদার কত পাবে? ভাই 2000 টাকা। কি 2000 টাকা? 1500 টাকাই তো আপনার সিগারেটের বিল। ও আচ্ছা, ঠিক আছে, খালু টাকা দিলে দিয়ে দিব। কিছুক্ষণ পর দুজনে নদীদের বাসায় এসে হাজির হলো। ড্রয়িং রুমে বসে তারা টাকার ব্যাপারে আলোচনা করছিল। এমন সময় নদীর বাবা ঘরে ঢুকলেন। তাকে দেখে আকাশ আর জিহাদ দ্রুত উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম।
নদীর বাবা সালামের জবাব দিয়ে ধীরে ধীরে সামনে থাকা সোফায় গিয়ে বসলেন। তারপর চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলেন। এমনভাবে তাকিয়ে আছেন যেন কোনো গুরুত্বপূর্ণ তদন্ত চলছে। আকাশ বসতে গিয়েও বসলো না। বিষয়টা খেয়াল করতেই নদীর বাবা বললেন, বসো, দাঁড়িয়ে আছো কেন? খালু, খালা বলছিলেন আপনি নাকি আসতে বলেছেন টাকাটা নেওয়ার জন্য। টাকার কথা পরে হবে, আগে বলো নদীর মাথায় তুমি কুবুদ্ধি কেন ঢুকিয়েছো? কুবুদ্ধি? আমি আবার কই কুবুদ্ধি দিলাম খালু? আমি তো উল্টো নদী আপুকে বিয়ে করতে রাজি করিয়েছি। সেজন্য তোমাকে ধন্যবাদ। বিয়েতে রাজি করিয়েছো, এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু তাকে বিদেশি ছেলে বিয়ে করার পরামর্শ কেন দিয়েছো? কারণটা কি? খালুর প্রশ্ন শুনে আকাশ গম্ভীর মুখ করে বসলো। মনে হলো এখন সে কোনো আন্তর্জাতিক গবেষণার ফলাফল উপস্থাপন করবে। আসলে খালু, নদী আপু একটু রাগী না, মানে একটু না, বেশি রাগী। রেগে গেলে মুখে যা আসে তাই বলে ফেলে, কথায় কথায় ঝাড়ি দেয়, বকাবকি করে, কখনো কখনো গালিও দিয়ে ফেলে। এখন আমরা যারা ক্লোজ মানুষ, আমরা বিষয়গুলো সহজভাবে নেই, কারণ আমরা জানি ওর মন খারাপ থাকলে এমন হয়। কিন্তু যার সাথে বিয়ে হবে সে তো আর আমাদের মতো হবে না। তারপর? ধরেন বিয়ের পর জামাই সাহেব একটু ভুল করলো, ব্যাস নদী আপু রেগে গিয়ে মুখ ফসকে 2-4টা কথা বলে ফেললো। এখন লোকটা যদি সেটা সহ্য করতে না পারে তখন শুরু হবে ঝগড়া, তারপর রাগ, তারপর অভিমান, তারপর একদিন দেখা যাবে নদী আপু কান্নাকাটি করতে করতে বাপের বাড়ি চলে এসেছে। তখন আপনারা বলবেন আকাশ কিছু করো। খালু মনোযোগ দিয়ে শুনছেন। আকাশ এবার আরো আত্মবিশ্বাসী হয়ে বলল, তাই আমি বললাম যদি বিয়েই করতে হয় তাহলে বিদেশি ছেলে দেখতে পারিস, কারণ বিদেশি ছেলে বিয়ে করলে একটা বড় সুবিধা আছে। কি সুবিধা? ওই বেটা তো বাংলা জানে না। নদী আপু যদি রাগ করে 2 ঘন্টা গালাগালি করে তাহলেও সে কিছু বুঝবে না, উল্টো হাসি মুখে ভাববে বউ মনে হয় আমাকে খুব সুন্দর কিছু বলছে। আকাশের কথা শেষ হতেই ঘরের ভেতর কয়েক সেকেন্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর জিহাদ মুখ নিচু করে হাসতে লাগলো। আর নদীর বাবা, তিনি চশমা খুলে ধীরে ধীরে কপালে হাত দিলেন, কারণ তিনি বুঝে গেছেন এই ছেলেকে নিয়ে যুক্তি দিয়ে জেতা সম্ভব না। আমি ঠিক বুঝতে পারছি না, একটা মেয়েকে বিয়ের পর তার স্বামীর সাথে ঝগড়া কেন করতে হবে? ঝগড়া কি বিয়ের কোনো বাধ্যমূলক অংশ নাকি? এটা কি বললেন খালু? আচ্ছা, বিয়ের পরে যদি স্বামীর সাথে একটু ঝগড়াই না করে তাহলে তো বিয়ের অর্ধেক মজাই শেষ। মানে একটু রাগ, অভিমান, একটু খুনসুটি, একটু ঝগড়াঝাটি না থাকলে সংসারটা একদম ফিকে ফিকে লাগে না? আর বিয়ে করলে তো ঝগড়া হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার খালু। 2 জন মানুষ একসাথে থাকলে মতের অমিল হবে, আর মতের অমিল হলে একটু একটু ঝগড়া হবে। তার মানে কি মানুষ বিয়ে করে ঝগড়া করার জন্য? না না, শুধু ঝগড়া করার জন্য না, তবে আমার ব্যক্তিগত গবেষণা অনুযায়ী মানুষের বিয়ে সাধারণত 3টা কারণে হয়। আবার শুরু করেছো, বলো শুনে। প্রথমত ধর্মীয় কারণে, দ্বিতীয়ত বংশবিস্তার এবং সন্তান উৎপাদনের জন্য, আর তৃতীয়ত। আকাশ একটু নাটকীয় ভঙ্গিতে থামলো। গুরু, তৃতীয়টা বলো গুরু। তৃতীয়ত ঝগড়া করার জন্য। কথাটা বলেই আকাশ এমনভাবে বসে রইল যেন সে পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সত্য আবিষ্কার করেছে। জিহাদও মাথা নাড়তে নাড়তে এমন ভাব করছে যেন সে এই তত্ত্বের সহ গবেষক। আর নদীর বাবা, তিনি দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন জীবনে এত আজব কথা তিনি কখনো শোনেননি। রাগে তার মুখের রং পর্যন্ত বদলে গেছে, কিন্তু সমস্যা হলো তিনি বুঝতেই পারছেন না এই 2 জনকে ধমক দেবেন নাকি মাথায় হাত দিয়ে বসে পড়বেন। তোমরা আস্ত একটা বেয়াদব, একদম আস্ত বেয়াদব। কেন খালু, আমরা আবার কি করলাম? মানে তুমি এগুলো কি বলো? বংশবিস্তার, সন্তান উৎপাদন, আমি তোমার খালু, আমার সামনে এইসব কথা বলতে তোমার একটু লজ্জা করলো না? সত্যি কথা বলতে কি, পুরো বিষয়টা নিয়ে কথা বলতে আমারও একটু লজ্জা লাগছে, কিন্তু লজ্জা করে উপায় কি বলুন? লজ্জা করলেই তো সত্যিটা বদলে যাবে না। বাস্তবতা তো বাস্তবতাই,
এটাই ফ্যাক্ট, এটাই সত্য। আকাশের মুখটি শুনে নদীর বাবার মাথা আরো গরম হয়ে গেল। তিনি কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি কি ঝগড়া এড়ানোর জন্য একটা বিদেশি মেয়েকে বিয়ে করবে? না খালু, আমি তো বিয়েই করব না। এমন একটা সম্ভাবনা আছে। আবার নতুন কথা শুরু হলো। না মানে যদি কখনো বিয়ে করি তাহলে আমি একটা দেশি মেয়েকেই বিয়ে করব। একদম খাঁটি দেশি মেয়ে। কারণ কি? কারণটা খুবই সিম্পল। আকাশ গম্ভীর মুখ করে বলল, দেশি মেয়েরা বকাঝকা করবে, ঝাড়ি দিবে, রাগ করবে, গালিগালাজও করতে পারে, কিন্তু একটা বিষয় আছে। কি বিষয়? ওরা অন্তত বাংলায় ঝাড়ি দিবে। আমি বুঝতে পারবো কেন ঝাড়ি খাচ্ছি। এটা কিন্তু যুক্তির কথা গুরু। আরেকটা বড় সুবিধা আছে। আবার কি সুবিধা? দেশি মেয়ে যদি রাগ করে তখন অন্তত বুঝতে পারবো সে রাগ করছে। বিদেশি মেয়ে রাগ করলে সে কি বলছে, কেন বলছে, আদৌ ঝগড়া করছে নাকি প্রশংসা করছে, কিছুই বুঝবো না। হ্যাঁ গুরু, তখন উল্টো হাসি মুখে দাঁড়িয়ে থাকলে আরও বিপদ। নদীর বাবা এবার কপালে হাত দিয়ে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইলেন। তার মনে হচ্ছে তিনি ভুল করে কোনো পারিবারিক বৈঠকে না এসে কমেডি অনুষ্ঠানে চলে এসেছেন। আমার আসলে মাথায় ঢোকে না, একটা ছেলে এত ফালতু কিভাবে হয়? এত ফালতু চিন্তা ভাবনা তুমি কোথা থেকে পাও? সারাক্ষণ এসব উদ্ভট কথা মাথায় আসে কিভাবে তোমার? কথাগুলো বলেই নদীর বাবা রাগে ফুঁসতে ফুঁসতে সোফা থেকে উঠে দাঁড়ালেন। মনে হচ্ছিল আর 1 মিনিট সেখানে বসে থাকলে তার রক্তচাপ বেড়ে যাবে। তিনি দ্রুত হেঁটে চলে যেতে লাগলেন। ঠিক তখন হঠাৎ হ্যালো, আমাদের টাকা তো দিবেন তাই না? জিহাদের কথাটা শুনে নদীর বাবা ধীরে ধীরে থেমে গেলেন। তারপর খুব আস্তে করে চোখ থেকে চশমাটা খুললেন, একবার চশমা মুছলেন, তারপর ধীরে ধীরে জিহাদের দিকে তাকালেন। সেই দৃষ্টি দেখে জিহাদের বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। জিহাদের কথাটা শুনে নদীর বাবা ধীরে ধীরে থেমে গেলেন, তারপর খুব আস্তে করে চোখ থেকে চশমাটা খুললেন, একবার চশমা মুছলেন, তারপর ধীরে ধীরে জিহাদের দিকে তাকালেন। সেই দৃষ্টি দেখে জিহাদের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। এরপর নদীর বাবা 1 পা 2 পা 3 পা করে ধীরে ধীরে জিহাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। জিহাদের মুখের হাসি উধাও। আকাশও বুঝতে পারল পরিস্থিতি ভালো না। গুরু, আমার মনে হয় খালু রেগে গেছেন। নদীর বাবা কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ সামনে এগিয়ে আসছেন। জিহাদ এবার 1 পা পিছিয়ে গেল, তারপর আর 1 পা। আরে আরে খালু, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। দ্রুত উঠে গিয়ে আকাশ দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। 2 হাত ছড়িয়ে এমনভাবে দাঁড়ালো যেন সে কোনো আন্তর্জাতিক শান্তি মিশনের দায়িত্ব পালন করছে। খালু আপনি যান, টাকা দেওয়া লাগবে না। আমরা টাকা চাই না। পৃথিবীতে টাকা পয়সা সব কিছু না, সম্পর্কই আসল। গুরু, সম্পর্ক আসলে ঠিক আছে, কিন্তু 5,000 টাকা দিলেও মন্দ ছিল না। জিহাদের কথাটা শুনে আকাশ চোখ বড় বড় করে তার দিকে তাকালো। আর নদীর বাবা, তিনি আবারও কপালে হাত দিয়ে মনে মনে ভাবলেন, এই দুইটারে আল্লাহ আমার জীবনে কেন পাঠাইলো? আকাশ ভাইয়া, মা গরম গরম পিঠা বানাইছে, আসো খাইবা। আসছি, আগে বলো তো কি পিঠা বানাইছে? পিঠার নাম না শুনে আমি কিন্তু উঠতেছি না। পাটিসাপটা আর পুরি পিঠা। কি বললি? পাটিসাপটা আর পুরি পিঠা? আরে যা, আরও নিয়ে আয়। এত অল্প দিয়ে কি হবে? এতটুকু পেটে এত খাইবা কেমনে? এটাই তো আমার বিশেষ প্রতিভা। পেট ছোট কিন্তু স্বপ্ন বড়। বাণীর কথা শুনে সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর আকাশ আর জিহাদ ডাইনিং টেবিলে বসে মন ভরে পিঠা খেতে লাগলো। গরম গরম পাটিসাপটার ভেতর থেকে নারিকেল আর গুড়ের গন্ধ বের হচ্ছে। আকাশ এমন তৃপ্তি নিয়ে খাচ্ছে যেন কয়েকদিন ধরে কিছুই খায়নি। ঠিক তখনই সেখানে নদী এসে উপস্থিত হলো, তার হাতে কিছু টাকা। এই নে, বাবা তোকে যে টাকা দিতে চেয়েছিল সেটা নিয়ে এসেছি, তুই নে। নদীর কথা শুনে আকাশ চেয়ারে আরো আরাম করে হেলান দিয়ে বসলো। তারপর এমন একটা ভাব নিল যেন সে কোনো বড় ব্যবসায়ী, আর এখন তার পাওনা টাকা বুঝে নিতে যাচ্ছে। সে জিহাদের দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। জিহাদ, টাকাটা গ্রহণ করো। জিহাদ সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে আকাশের হাতে দিল। আকাশ টাকা হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখলো, তারপর গম্ভীর গলায় বলল, থ্যাংক ইউ।
ব্যবসায়িক লেনদেন আমি সবসময় ভদ্রতা পছন্দ করি। আমি ভেবেছিলাম তুই আমার কাছ থেকে টাকাটা নিবি না। কেন? কেন নিব না? তোর কাছ থেকে টাকা নিতে লজ্জা করে না? টাকা পয়সার বিষয়ে আমার আবার লজ্জা কিসের? টাকা হলো হাতের লক্ষ্মী। হাতের লক্ষ্মীকে কি কেউ দূরে ঠেলে দেয়? লক্ষ্মী যদি নিজে থেকে আসে তাহলে তাকে সম্মানের সাথে গ্রহণ করতে হয়। নদী বিরক্ত মুখে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ যেন এসবের কিছুই বুঝলো না। সে আবার পিঠার প্লেটের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সে আবার নদীর দিকে তাকালো। আচ্ছা নদী আপু, তোমাকে যে সেদিন বিদেশি ছেলে বিয়ে করার কথা বলেছিলাম না, বলছিলি। ওটা কিন্তু মজা করে বলেছিলাম। আসল কথা হলো একটা খাঁটি দেশি ছেলে বিয়ে করাই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাই নাকি? সেটা আবার কিভাবে? আরে এই দেশের ছেলেরা বউকে অনেক ভালোবাসে। নিজেরা না খেয়ে থাকলেও বউকে খাওয়াবে। নিজের শখ আহ্লাদ বাদ দিয়ে বউকে খুশি রাখবে। বউ যদি কষ্ট পায় তাহলে তারাও কষ্ট পায়। তুমি কি বোঝো না? এই দেশের ছেলেদের মতো ভালোবাসা তুমি অন্য কোথাও পাবে না। তাই? তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? এদেশের ছেলেরা খুবই বউ পাগল হয়, মানে একদম প্রচণ্ড বউ পাগল। সারাক্ষণ গা ঘেঁষে থাকবে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কেন করছো সব জানতে চাইবে। এমন কি তুমি ওয়াশরুমে গেলেও শান্তি পাবে না। গুরু, এটা কিন্তু সত্যি কথা। অবশ্যই সত্যি। ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলবে, এই কি করো? বাথরুমে গেলেও শান্তি নাই। তুই এমন করবি? অবশ্যই। আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমার বউয়ের পিছনে পিছনে ঘুরবো। ও কোথায় আছে, কি করছে সব জানতে চাইবো। আকাশের কথাগুলো শুনে নদী চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত এক কোমলতা। মনে হচ্ছিল আকাশের প্রতিটি কথা সে মন দিয়ে শুনছে। কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নদী কিছু বলল না, শুধু মুচকি করে হাসলো। সেই হাসির অর্থ আকাশ বুঝলো না, আর বুঝলেও হয়তো বুঝতে চাইলো না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাইরে যাই। জিহাদ, তুইও বাইরে আয়। বাইরে আকাশ বাড়ি থেকে বেরিয়ে সামনের বাগানের দিকে চলে গেল। বাড়ির সামনে বড় একটা গাছ, চারপাশে ফুলের গাছ, সুন্দর একটা পরিবেশ। সেখানে দাঁড়িয়ে সে পকেট থেকে সিগারেট বের করলো। একটা সিগারেট ধরিয়ে গভীর একটা টান দিল। মনে হচ্ছিল পৃথিবীর সব চিন্তা সে ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে। কিন্তু সে খেয়ালই করলো না যে নদীও চুপচাপ তার পেছনে পেছনে চলে এসেছে। নদী কিছুক্ষণ দূর থেকে দাঁড়িয়ে আকাশকে দেখলো, তারপর হঠাৎ এগিয়ে এসে আকাশের হাত থেকে সিগারেটটা কেড়ে নিল, মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল। কেন যে এসব ফালতু জিনিস খাস তুই? বুঝলে না, নিজেও খেতে। ফালতু কথা একদম বলবি না। ঠিক আছে, সরি। নদী অবাক হয়ে গেল, এত সহজে সরি বলবে সেটা সে আশা করেনি। তুই অনেক নরম মনের মানুষ আকাশ। নরম মন বলতে পারিস কিছুটা। আসলে আমার রাগটা তেমন নাই। মা আমাকে কি বলে জানো? বলে আমি নাকি একটা ভেদা মাছ, কারোর সাথে ঝগড়া করতে পারি না, রাগ ধরে রাখতে পারি না। আকাশের কথা শুনে নদী হেসে ফেলল। যেহেতু তোর মন এত নরম, তাহলে আমি বাবাকে গিয়ে বলি আমি তোকে বিয়ে করব। নদীর কথাটা শুনে আকাশ যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো। তার চোখ দুটো গোল হয়ে গেল, মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। সে অবিশ্বাস্য নিয়ে নদীর দিকে তাকিয়ে রইল। কি বললে? বললাম আমি তোকে বিয়ে করব। এবার আকাশের মুখ শক্ত হয়ে গেল। সে বিরক্ত গলায় বলল, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব সব। তুমি আমাকে কতটুকু চেনো? আমার সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে? তুমি জানো আমার রাগ উঠলে আমি কি করি? আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। ঠিক আছে মারিস, কোনো সমস্যা নাই, তবু আমি তোকে বিয়ে করব। আর শোন, আমার মতো সুন্দরী মেয়ে তুই কয়টা দেখেছিস? খবরদার এসব ফালতু কথা বলবা না, একদম না। বাবা মা যাকে পছন্দ করবে তার সাথেই বিয়ে করো। না, আমি তোকে বিয়ে করব, তোকে কখনো সরাসরি বলিনি, কিন্তু তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি। না, আমি বুঝি না, আর বুঝতেও চাই না। আমার মাথায় সমস্যা আছে। আমি ভালোবাসা বুঝি না, আর ভালোবাসা বোঝার অবস্থাতেও আমি নাই। কেন বুঝিস না? তুই কি ছোট বাচ্চা? তোকে দেখার জন্য আমি প্রতিদিন কোনো না কোনো অজুহাত বানিয়ে তোদের বাসায় যাই, ক্যাম্পাস থেকে ফিরেও যাই। তুই কি কিছুই বুঝিস না? ও মাই গড, তার মানে তুমি আমাকে দেখার জন্য আমাদের বাসায় গিয়ে বসে থাকো? নদী ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল।
তাই তো বলি আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেতে ভালোবাসে, আর তুমি বলো বাইরের খাবার তোমার একদম পছন্দ না। তারপর তোমাদের বাসায় গিয়ে বলো, খালা খেতে দাও, খুব খিদা পেয়েছে। তুমি তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, আমি ডেঞ্জারাস মেয়ে, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। কথাটা বলার সময় নদীর চোখ দুটো ভিজে উঠছিল, কিন্তু সে হাসার চেষ্টা করছিল। তুমি পাগল হয়ে গেছো, একদম পাগল হয়ে গেছো। আর শোনো, তুমি আমাদের বাসায় যাবে না, একদমই যাবে না। কথাটা বলেই আকাশ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। দ্রুত হাঁটতে হাঁটতে বাইকের কাছে গেল, স্টার্ট দিল, তারপর সেখান থেকে চলে গেল। আর নদী সে একই জায়গায় দাঁড়িয়ে রইল। সেখানে কিছুক্ষণ আগেও তার মুখে হাসি ছিল, সেখানে এখন শুধু কষ্ট। চোখের পানি আর আটকে রাখতে পারল না সে, অঝরে কান্নায় ভেঙে পড়ল। চোখ বেয়ে একের পর এক অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে লাগলো। সে শুধু দূরে চলে যাওয়া আকাশের দিকে তাকিয়ে রইল। আর আকাশ, সে বাইক চালিয়ে দূরে চলে যাচ্ছিল, কিন্তু তার বুকের ভেতরেও যেন একটা অদ্ভুত অস্বস্তি জমে উঠছিল। তবুও সে পিছনে ফিরে তাকালো না, শুধু সামনে এগিয়ে যেতে লাগলো। কথাটা বলে আকাশ ওখান থেকে চলে যায়, আর নদী ওখানে দাঁড়িয়ে কান্না শুরু করে ও চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আর ওদিকে আকাশ তার বাইক নিয়ে বেরিয়ে যায়। আকাশ বাইক চালিয়ে কি শুধু দূরে গিয়ে বাইক থামিয়ে চায়ের দোকান থেকে একটা সিগারেট আর একটা চা নিয়ে বাইকের সাথে হেলান দেয়। তখনই জিহাদ বলে ওঠে, কি হয়েছে আকাশ ভাই, তুমি এত রেগে আছো কেন? আরে আর বলিস না, সারা জীবন যাকে বড় বোন মেনে আসলাম, সে এখন বিয়ে করতে চাচ্ছে আমাকে। কি বলো ভাই, তোমাকে বিয়ে করতে চাইছে? তাহলে তো তোমার এটা সৌভাগ্য। এই একদম ফালতু কথা বলবে না। ওদের কথার মাঝখানে আকাশের ফোনে হঠাৎ নোটিফিকেশন বেজে ওঠে। আকাশ ফোন হাতে নিয়ে দেখে নদী মেসেজ দিয়েছে। আকাশ ফোনটা জিহাদের দিকে বাড়িয়ে বলে দেখতে কি বলে। জিহাদ মেসেজটা পড়তে শুরু করে। ঘুরে তুমি কার আকাশে ওড়ো? তার আকাশ কি আমার আকাশের চেয়েও বড়? তার আকাশ কি আমার চেয়েও বড়? রিপ্লে লিখো। কি খেলবো ভাই? লিখো, আমার এত সময় নাই, পারলে তুই মেপে দেখো কার আকাশ কত বড়। রিপ্লাই আসছে ভাই। কি লিখেছে? তুই যতই বাহানা করিস না কেন, আমি তোকেই বিয়ে করবো দেখে নিস। তোকে মানে তোকে, কারণ আমি তোকে ভালোবাসি, আর তোকে ভালোবাসি দেখেই তোকেই লাগবে আমার। এই মেয়ে তো আমাকে বিপদে ফেলবে। এই মেয়ের জন্য আমি বড়সড় বিপদে পড়বো ভাই। হ্যাঁ, কই তুই? তোকে কত কল করছি, ধরছিস না কেন? কি সমস্যা তোর? কেন কল দিছো সেটা বলো, কি সমস্যা? আজব, তুই এমন করে কথা বলছিস কেন? বিয়াদব, থাপড়িয়ে গাল লাল করে দিব। তুমি আমাকে মারবে? মারতে পারবে? সরি কলিজা, তোকে কি মারতে পারি আমি বল? দেখা হলে মাম দিব অনেকগুলো। কলিজা? কার কলিজা? কিসের কলিজা? আমার কলিজা, তুই জান, আয় তোকে মাম দেই। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ফোন রাখো। কথাটা বলেই আকাশ কল কেটে দিল। এদিকে নদী কল দিয়ে যাচ্ছে, আকাশের কল ধরার নাম নেই। আকাশ কল না ধরার কারণে নদী মেসেজ দিল। কলিজা, তুই ফোন ধরিস না কেন জানু? আর যত যাই করিস আমার তোকেই লাগবে জান। এই মেয়ে কি শুরু করেছে এসব? আল্লাহ পাগল করে দিবে আমাকে। আকাশ নদীর নাম্বারটা ব্লক করে দিল আর বিড়বিড় করে বলল, এবার যত পারো জানো কলিজা লিখো। আরে নদী আপা, আপনি কেমন আছেন? অনেক দিন তো আসেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? ভালো আছি না, কোনো সমস্যা না। খালা কোথায়? রান্নাঘরে আছে। নদী আর কোনো কথা বলল না, রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে তার খালাকে পেছন থেকে জড়িয়ে ধরল। খালা, আই মিস ইউ। তোমাকে অনেক মিস করেছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস মা? ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে করছিল, না এসে থাকতেই পারলাম না। আস্তে আস্তে মনটাকে শক্ত করছি। একবার শক্ত হয়ে গেলে আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। আকাশ মানা করেছে, বলেছে কোনোদিন যেন আর তোমাদের বাসায় না আসি। ওই পাগলের কথায় রাগ করতে হয়? ও তো পাগল, ওর কথা শুনবি কেন তুই? এটা তো তোরই বাসা। বাবা মায়ের একমাত্র ছেলে তো আদরে আদরে মাথায় উঠে গেছে। এই যে দেখ, লেখাপড়া শেষ, সারাদিন কোনো কাজকর্ম করে না, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো। তাকে যে কি বলতে হবে কোনো চিন্তা নেই, যা মুখে আসে তাই বলে দেয়। কাকে যে কি বলতে হবে কোনো কিছু চিন্তা করে না।
তাই তো দেখছি, না হলে এইভাবে কেউ মুখের উপরে কাউকে বলে তুই আমাদের বাসায় আর কোনোদিন আসবি না? আরে বাড়িতে আসবি না মানে এটা কি ওর বাড়ি নাকি? ওকে যে এই বাড়িতে থাকতে দিয়েছি এটাই তো বেশি। তো যখন মন চাইবে চলে আসবি তুই। মা, ওর কথাতে কোনো কান দিবি না তুই। ওর এই বাড়িতে যতটুকু অধিকার তোরও ঠিক ততটুকুই অধিকার, বুঝেছিস তুই? জানি খালা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তোর বাবা কল করেছিল কিছুক্ষণ আগে, তোকে নাকি কালকে দেখতে আসবে। নদীর মনটা কিছুটা খারাপ হয়ে গেল। গোমরা মুখ করে বলল, দেখতে আসবে, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করব না। আকাশের মা অনেকটা অবাক হলো। অবাকতার সাথেই বলল, কেন বিয়ে করবি না কেন? ছেলেটা কি দেখতে খারাপ? ছেলে সুন্দর, কিন্তু আকাশের আম্মু একটু মুচকি হাসি দিয়ে নদীর দিকে ফিরে বলল, কিন্তু কি তুই অন্য কাউকে পছন্দ করিস নাকি? নদীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। কি করে বলবে তার ছেলেকেই পছন্দ করে সে? নদী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আকাশের মা এটা শুনে নদীর মুখটা উঁচু করতেই দেখলো নদীর মুখ লাল হয়ে গেছে। তোর মতো পিচ্ছি একটা মেয়ে দেখি আবার লজ্জাও পায়। নদীর কথাই আকাশের আম্মু শব্দ করে হেসে দিল। নদীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, লজ্জা পাওয়ার অভিনয় পরে করিয়েন, এবার বলেন ছেলে কি করে, কোথায় থাকে, নাম কি, সবকিছু খুলে বল। আমি তোর বাবা মার সাথে কথা বলি। লজ্জা পাচ্ছি না তো, একটু লজ্জা পাওয়ার অভিনয় করছি শুধু। আসলে ছেলে আমাকে পছন্দ করে কিনা, মানে ছেলে আমাকে পাত্তাই দিচ্ছে না, তাই আমিও কাউকে বলছি না। আগে শিওর হই সেও আমাকে ভালোবাসে, তারপর তোমাকে জানাবো। বলিস কি, তোর মতো সুন্দর লক্ষ্মী একটা মেয়েকে পাত্তা দিচ্ছে না? তোকেও কি অবহেলা করতে পারে? কেমনে সম্ভব এটা? পারে খালা, পারে, গাধারা সব পারে। তবে আমিও হাল ছাড়ছি না। দেখি আমাকে না গ্রহণ করে কি করে কই যায়, আমিও দেখব। সবই তো বুঝলাম, কিন্তু তোর হাতে তো বেশি সময় নাই। যা করা তাড়াতাড়ি করতে হবে। তোর বাবা যে এক রোখা মানুষ, কি করে ফেলে কখন তারই কোনো ঠিক নেই। আকাশের মায়ের কথা শুনে নদী বলল, তোমরা আছো কি করতে? তুমি বাবাকে বোঝাবে, মানাবে। তোর বাবা কি কারো কথা শুনে? তোর মনে হয় শুনবে আমাদের কথা? বল মা তুই। এরকম হতাশাজনিত কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়। এমনিতেই মনটা আগে থেকেই খারাপ, অস্থিরতায় ভুগছি, কি করব বুঝতে পারছি না। আকাশ কোথায়? একটা দোতারা নাকি এনেছে, বাজাতেই পারে না, সারাদিন খালি টুংটাং করে। কি করব এই ছেলেটাকে, কি আমি? ছেলেটা পাগল করে দিবে আমাকে, জানিস মা। সারাদিন টুংটাং করে মাথাটা খারাপ করে দিচ্ছে আমার। আবার তার সাথে আছে তো একটা সাগরেদ, সারাদিন পিছে পিছে ঘুরবে। আরে সে একটু পরপর মার হাবা করে চিল্লাচ্ছে। নদী আকাশের আম্মুর কথা শুনে হেসে দিল। তাহলে আমিও যাই, একটু টুংটাং সুরে মার খাবা করে আসি। আর খালা, তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা, আমি খাবার রেডি করছি। নদী আকাশের রুমের দিকে হাঁটতে লাগলো। এদিকে আকাশ দোতারা নিয়ে বসে আছে, টুংটাং করছে। আর জিহাদ সঙ্গ দিচ্ছে। তখনই নদী আকাশের রুমে ঢুকলো। আকাশের সামনে গিয়ে বলল, তোর ফোন কোথায়? কেন? দরকার আছে। কোথায়? দে ফোন। দরকার আছে বললাম, মানে আছে তো কোনো কাজ। এখন ফোনটা দিবি কি না? আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? দিচ্ছি। আকাশ ওর পকেট থেকে ওর ফোনটা বের করলো। বের করে নদীর হাতে দিল। ফোন দিয়ে কি করবে বলবে তো আমাকে? ভাইয়ের ফোনে কোনো লক নেই, আর এমন কোনো গোপন জিনিস নেই যে লক করে রাখা লাগবে। মানুষের চোখে কি শুধু গোপন জিনিস থাকলে ফোন লক করে রাখে? যেমন গুড়া তেমন চামচা, দুটোকেই ধরেই কেলাবো। তুমি ফোন দিয়ে কি করবেটা কি বলবে তো? নদী কোনো কথা না বলে সামনের সোফাতে বসে ফোনে কি যেন দেখছে। একটু দেখেই নদী বলল, যা ভাবছিলাম। তাই এই জন্যই তো বলি, তোর ফোনে আমার কোনো ফোন ঢুকছে না কেন? কল দিলে কলও যাচ্ছে না। তুই আমাকে ব্লক করে রেখেছিস। আমাকে তুই ব্লক দিয়েছিস কেন? কারণ তোমার মতিগতি আমার ভালো লাগছে না, এই জন্য। তোমার কথা আমার ভালো লাগছে না। জিহাদ, একটু বাহিরে যা তো, আকাশের সাথে কিছু প্রাইভেট কথা আছে। ও কেন বাহিরে যাবে? আমি তো গরুর থেকে। তোকে বললাম না প্রাইভেট কথা আছে, বাহিরে যা।
নদীর রাগী গলা শুনে জিহাদ আর কিছু বলল না, উঠে সুরসুর করে বাহিরে চলে গেল। আকাশ নদীর রাগী রাগী মুখের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তখন নদী বলে উঠল, আমার কোন কথা তোর পছন্দ হয়নি বল? আমি তোকে ভালোবাসি সেটা, না আমি তোকে বিয়ে করতে চাই এটা, কোনটা বল? কোনোটা পছন্দ হয়নি আমার। আমি না বুঝতে পারছি না তুমি এমন পাগলামো কেন শুরু করেছো হঠাৎ করে। পাগলামো হঠাৎ করে শুরু করিনি তো আমি, পাগলামি সেই ছোটবেলা থেকে। তোকে তুই বুঝিসনি, সেটা তোর ব্যর্থতা। কি ছোট থেকে মানে কি? এই ছোট থেকেই তুই বুঝিসনি, কারণ তুই একটা উচ্চ শ্রেণীর বলদ, আস্ত বলদ। ঠিক আছে মানলাম আমি বলদ, আমি কিছু বুঝি নাই। তো এখন বুঝতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কালকে যে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে জানিস না তুই? তো এখন বোঝাতে চাচ্ছিস কেন? জানি তো, জানবো না কেন? জানি, মা বলেছে আমাকে। আর ছেলে দেখতে নাকি অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। আর পৃথিবীর যত সুন্দর ছেলেই হোক না কেন, আমি তাকে বিয়ে করব না, কারণ আমি তাকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি, আমার তোকেই লাগবে। নদীর কথা শুনে আকাশ ওর দিকে তাকিয়ে বলল, বলদ আমি নাকি বলদ তুই? তুই বুঝতে পারছিস তুই মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিস? হ্যাঁ, ভুল করলে করছি, এতে আমার কোনো অসুবিধা নাই। আর শোনো, তোর ফোন দিয়ে আমার নাম্বার আনব্লক করছি। যদি ব্লক করিস তোর খবর আছে, মনে রাখিস, বলে দিলাম। এই জিহাদ আয়। আকাশ নদীর দিকে ভ্যাবলার মতো করে তাকিয়ে আছে। নদীর মুখ রাগে লাল হয়ে গেছে। জিহাদ রুমে প্রবেশ করলো, প্রবেশ করে সোফাতে বসলো। তখন নদী বলে উঠল, কিরে, তোরা খেয়েছিস? না, খাইনি আপু। আয়, খিদে পেয়েছে, খেয়ে নে, একসাথে খাবো। তুমি যাও, খেয়ে নাও, আমরা পরে আসছি। ভাই চলো না, আমার অনেক খিদা পেয়েছে, খেয়ে নিই। তুই আর তোর খাওয়া, সারাদিন খালি খাই খাই। যা আসতেছি। নদী আর জিহাদ চলে গেল খেতে। আর আকাশ বসে বসে ভাবছে কি করবে, কি হবে। এই মেয়ে যা পাগলামো শুরু করেছে। আকাশও উঠে খেতে চলে গেল। সকলে খেতে বসেছে, চুপচাপ সকলে খাচ্ছে। তাই দেখে আকাশের বাবা বলল, কি ব্যাপার, সকলে এত চুপচাপ, কোনো কথা নাই যে? কেন চাচ্ছু, তোমাকে কেউ বলে নাই খাবার খাওয়ার সময় কথা বলতে নেই? তুই চুপ, তোকে কোনো কথা বলতে বলেছি? সরি চাচ্ছু। নদীমা, তুই এখান থেকে কোথায় যাবি রে? হলে যাব খালাম। আকাশ, আমাকে একটু হলে নামিয়ে দিয়ে আসতে পারবি? পারবো না, তুমি একা চলে যাও। কেন পারবি না খালা? দেখলা তোমার ছেলের ব্যবহার, দেখলা? তোর কিসের কাজ? তুই তো সারাদিন খালি ঘুরে বেড়াস। তুই হলি বেকার ছেলে। বেকার মানুষেরই কাজ বেশি থাকে মা। ফালতু কথা একদম বলবি না। খাওয়া শেষ করে ওকে হলে পৌঁছে দিয়ে আসবি, মনে যেন থাকে। আর কোনো কথা শুনতে চাই না আমি। আকাশ আর কোনো কথা বলল না, খাওয়া শেষ করে নদীকে নিয়ে রওনা দিল আকাশ। ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, তখন নদী বলল, আকাশ, গাড়ি থামা। কেন, কি সমস্যা? গাড়ি থামা। ছেলে পক্ষ আসার আগে সকল কিছু ক্লিয়ার করতে হবে আমার। তুমি কি আবার এই প্রেম ভালোবাসা নিয়ে প্যান প্যান শুরু করবে? তোর কাছে এটা প্যান প্যান মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ। আকাশ তবুও গাড়ি থামালো না। নদী এবার একটু রেগে বলে উঠল, গাড়ি থামা। গাড়ি থামাতে বলেছি তোকে। আকাশ ওর বাইক সাইড করলো। কি হয়েছে বলো, কি বলবে? ভালো করে আমার মুখের দিকে তাকাতো। আকাশ নদীর কথা শুনে বাইক থেকে নেমে বাইকে হেলান দিয়ে দাঁড়ালো। নদীর দিকে ঘুরে তাকালো। তাকালাম। এবার বল, আমি দেখতে কেমন? সুন্দর। তুমি? কেমন সুন্দর বল? ময়নার মতো সুন্দর। এই ময়নাটা কে আবার? জানি না, সুন্দর মেয়েদের নাম তো এমনই হয়, তাই বললাম। এমন পাগলা পাগলা উত্তর না দিয়ে ভালো করে বল, আমি সুন্দর নাকি সুন্দর না? আরে বাবা, বললাম তো তুমি সুন্দর। তাছাড়া অনেক মিষ্টি ও লক্ষ্মী একটা মেয়ে তুমি। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নাই তো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বিয়ে করব না। কেন? কারণ কি বিয়ে না করার? কারণ তুমি আমার কাজিন, আমার থেকে বয়সে বড়, তাই। কাজিন তো কি হয়েছে? আর আমি তোর থেকে মাত্র 1 বছরের বড়। আমার বছর প্রেম গিয়েছে, কেউ বুঝতেও পারবে না আমি তোর বড়। দুনিয়ায় এত মানুষ থাকতে তুমি আমার পেছনে কেন পড়ছো?
আমি এটাই বুঝতে পারছি না। দুনিয়া এত ছেলেদের থেকে তুই কম কিসে? সব কিছুতে। যেমন কি? যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা সুরত ভালো হতে হবে না, এমনিতেই জামাইয়ের চেহারা বেশি সুন্দর হলে টেনশন বেশি হয়। আমি কিছু করি না, বেকার আমি। একটা বেকার ছেলে সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তো কি হয়েছে? তোমার বাবার যথেষ্ট আছে, যা আছে তা দিয়ে শুধু তুমি না, তোমার আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে আরামে বিন্দাস জীবন পার করতে পারবে। দরকার হলে আমি চাকরি করব। তোমার বাবা আমাকে দু চোখে দেখতে পারে না। তোকে আমার বাবা